আসসালামু আলাইকুম, পুতুল ডায়েরিতে স্বাগতম। গল্পটি নতুন এবং ভিন্ন ক্যাটাগরির, রহস্য, থ্রিলার এবং রোমান্টিকতায় ভরপুর, রাজনীতি রিলেটেড। সো আশা করব আপনাদের ভালো লাগবে। পুরো গল্পটি শোনার অনুরোধ জানাচ্ছি। খাবারের প্লেটটা এবার ভূমির দিকে এগিয়ে দিল তিথি। নিঃশব্দে ভূমি তা নিয়ে নিল। তিথিকে বিশ্বাস করতে ইচ্ছে হলো, এত অচেনার মাঝে তিথিকে সহযোগী মনে হলো। বিশ্বাস নিয়ে বলল, দয়া করে আপনি আমাকে সাহায্য করুন। সত্যি আমার পরিবারের সবাই আমার জন্য খুবই চিন্তা করছে। আমি আমার পরিবারের কাছে যেতে চাই, আমি এখানে থাকতে চাই না। তিথি বেশি কিছু না বলে শুধু এই কথাটাই বলল। খাবারটা ঝটপট খেয়ে নাও। রাত 2:30। রাত তখন গভীর, ক্লান্ত শরীর নিয়ে মোড়ল বাড়িতে ফিরেছে প্রলয়। মোড়ল বাড়ির প্রত্যেকটা মানুষ ভূমির জন্য প্রচণ্ড চিন্তা করছে। অনিন্দ নগরে এমন কোনো বাড়ি বাকি নেই যে ভূমির খোঁজ করা হয়নি। অনিন্দনগরে থানাতেও যোগাযোগ করা হয়েছে। কয়েক ঘন্টার মাঝে মেয়েটা যেন উবে গেল। ভূমির জন্য পাগল প্রায় অবস্থা প্রলয়। কোথায় খুঁজবে ভূমিকে? কেউ তার হদিস জানে না। বোনের জন্য অর্পণও খুব চিন্তিত। নিজের বোনকে পেয়েও আবার হারিয়ে ফেললেন না তো? ভূমির চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ দুই ভাইয়েরই। প্রলয় সিদ্ধান্ত নিয়েছে অনিন্দনগরের পার্শ্ববর্তী গ্রামগুলোতেও খোঁজ নেবে। বিরোধী দলের কোনো চক্রান্ত হতে পারে, এই ব্যাপারে নিশ্চিত হতে পারছে না সে। যদিও এমন কিছু হয় তাহলে সে প্রলয়ঙ্কারী ঝড় হানবে। তার ভূমিকন্যার কোনো ক্ষতি হলে কাউকে ছাড়বে না সে, কারো তোয়াক্কা করবে না। অর্পণ নিজের সঙ্গে সঙ্গে তার ভাইকেও সামলাচ্ছে। এই দুনিয়ায় ভূমির তো তাদের ছাড়া আর কেউই নেই। কোথায় যেতে পারে মেয়েটা? অর্পণ মনে মনে তার বাবাকে সন্দেহ করছে। পরপরই এই ঘটনাগুলো অবশ্যই কাকতালীয় হতে পারে না। কোনো না কোনো রহস্য তো রই আছে জড়িয়ে। তবে প্রলয়কে তা বলা যাবে না। আর না, ভূমিকে দেওয়া ওয়াদা সে ভঙ্গ করবে। বহু কষ্টে প্রলয়কে হালকা কিছু খাবার খাইয়ে ঘুমাতে পাঠিয়েছে অর্পণ। ভূমিকে খুঁজতে হলে তাদেরও সুস্থ থাকতে হবে। প্রত্যুষের আলো ফুটতে শুরু করেছে। করিডোরে হাঁটাহাঁটি করছে প্রলয়। সারাটা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। বারবার শুধু ভূমির সেই ক্লান্ত মুখটাই চোখের সামনে ভেসে উঠেছিল। আজকের রাতটা অর্পণ প্রলয়ের সাথেই ছিল। এক মুহূর্তের জন্য নিজের ভাইকে একা করেনি। মাঝরাতের দিকে একটু চোখ লেগে এসেছিল তার। অর্পণ এখনো ঘুমাচ্ছে। করিডোরে হাঁটাহাঁটি করতে করতে একবার ঘরে এসেছিল প্রলয়। এরপর কি মনে করে যেন নিজের লাগেজটা গুছিয়ে নিল। ভূমির কোনো খোঁজ পাওয়া যায়নি এখানে, আর না থানা থেকে কোনো খবর এসেছে। প্রলয় সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ফিরে যাবে। চার্জে বসানো ফোনটাকে হাতে নিয়ে ভূমির একটা ছবি বের করলো সে। হাস্যজ্জ্বল মেয়েটা কোথায় হারিয়ে গেল? একটা দিনের মাঝে সবকিছু কেমন এলোমেলো হয়ে গেল। প্রলয় নিজেই আওড়ালো। করে কোথায় হারিয়ে গেলে ভূমিকন্যা? তোমাকে ছাড়া আমার যে দম বন্ধ হয়ে আসছে। প্লিজ আমার কাছে ফিরে এসো। তুমি ছাড়া আমি একটু ভালো নেই। আমার সব কিছুই নিঃস্ব, তুমি বিহীন। প্রলয়ের কথা কিছুটা কর্ণগোচর হতে ঘুমটা হালকা হয়ে এলো অর্পণের। উঠে দেখলো বিছানার এক পাশে এক কোণায় বসে রয়েছে প্রলয়। একা একাই কথা বলছে। অর্পণের সুবিধের মনে হলো না, দ্রুত উঠে পড়ল। প্রলয়ের কাছে এসে জিজ্ঞেস করলো, ভাই তুমি ঠিক আছো? অর্পণের ডাকে মুখ তুলে তাকালো প্রলয়। নিজেকে আটকে রাখতে পারলো না। অর্পণকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। ভূমিকে না পেয়ে প্রলয় প্রায় পাগল অবস্থা তার। না নিজের অবস্থা কাউকে বোঝাতে পারছে, না সে নিজের অবস্থা প্রকাশ করতে পারছে, আর না নিজেকে সামলাতে পারছে। কোথায় যাবে, কোথায় পাবে তার প্রেয়সীকে? অর্পণ তাকে সামলে নিয়ে বলল, নিজেকে সামলাও ভাই, ভূমিকে আমরা অবশ্যই খুঁজে পাবো। হুট করে কোথায় চলে গেল? আচ্ছা, ওর কোনো বিপদ হয়নি তো? বিরোধী দলের কেউ এমনটা করেনি তো? ভূমি তো অসুস্থ, দুর্বল। মেয়েটা নিজেকে কি করে সামলাবে? এভাবে কেঁদো না ভাই, খুব শীঘ্রই আমরা ভূমিকে খুঁজে বের করব। ভূমিকে খুঁজতে হলেও তো তোমাকে আগে স্ট্রং হতে হবে। চোখের পানি মুছে ফেলল প্রলয়। আমি স্ট্রং আছি, একদম স্ট্রং। একটু থেকে প্রলয় আবারও বলল, আমি আজই ঢাকা ফিরে যেতে চাই। শহরের প্রত্যেকটা থানায় ভূমির ছবি পাঠাতে হবে, নিউজে ভূমির ছবি ছাপাতে হবে। যেভাবে হোক ভূমিকে আমার চাই, ও ছাড়া আমি অসম্পূর্ণ। অর্পণ বুঝল ভূমির প্রতি তার ভাইয়ের ভালোবাসার গভীরতা। প্রলয়কে সামলে নিল সে। মহুয়ার মৃত্যু নিয়ে কাল থেকেই মনটা খচখচ করছে। তবে
নিশ্চিত হয়ে কিছু ভাবতে পারছে না। সে মনে মনে ভেবে নিল এই সমস্ত ঘটনার জন্য যে বা যারা দায়ী তাদেরকে নিজ হাতে শাস্তি দেবে। এতে যদি তার বাবার হাতেও থাকে তবুও সে পিছুপা হবে না, একটাকে শাস্তি পেতে হবে। সকাল গড়িয়ে বেলা দুপুর এসে ঠেকল। সংকীর্ণ জানালাবিহীন কামরায় রোদেরা উকি দিল না। ভূমি বুঝতেই পারল না বেলা কিভাবে গড়াচ্ছে, আদতে তার জানা নেই। শরীর ভীষণই দুর্বল তার। সকালে খাবার খেতে গিয়ে দুবার বমি করেছে, আর তা দেখে চামেলি নাক ছিটকালো। তিথি যত্ন নিয়ে ভূমির খেয়াল রেখেছে, সব কিছু সে নিজে পরিষ্কার করে দিয়েছে। পরবর্তীতে ভূমির জন্য চুরি করে একটি আপেল আর বেদানা নিয়ে এসেছিল, যা পিঙ্কি নিয়ম করে দুবেলা খান। তখন চামেলি কোথাও ছিল না, থাকলে নিশ্চয়ই নালিশ দিয়ে বসতো পিঙ্কির কাছে। এই মেয়ের আবার কথা লাগানোর স্বভাব আছে। আর বাকিরাও নিজেদের কাজে ব্যস্ত ছিল। অন্য খাবার মুখে তুলতে না পারলেও ফল দুটো খেতে পারছিল ভূমি। এখান থেকে পালাতে হলে সুস্থ থাকতে হবে। শরীরের শক্তি না পেলে পালাবে কি করে? এদিকে সর্দানি পিঙ্কি তখন নিজের কামরায় ছিল। ওনার কামরা দেখতে বেশ সুন্দর এবং পরিপাটি। রঙিন বিছানার চাদর, ঘরের আসবাবগুলো সাজানো গুছানো, রং বেরঙের ফুল এবং ফুলদানি। সচরাচর কাউকে নিজের কামরায় ঢুকতে দেন না তিনি, তবে আজ নিজে থেকেই চামেলিকে নিজের ঘরে রেখেছেন। সকালেই চম্পার কাছ থেকে নতুন মেয়েটার খবর একটু একটু কথা শুনেছিলেন তিনি। এখানে চামেলি হচ্ছে পিঙ্কির ডান হাত। গণিকা মহলে কি চলছে আর কি কি কথাবার্তা হচ্ছে তার সমস্ত খবরাখবর চামেলি ওনাকে দেয়। এ করে বকশিসও ভালো পায় চামেলি। পিঙ্কির ভাবনার মাঝে ঘরের দরজায় কারো কড়ানার শব্দ হলো। হয়তো চামেলি এসেছে। পিঙ্কি বিছানায় আয়েশ করে বসে ঘরে প্রবেশ করার অনুমতি দিল। অনুমতি পেতেই ঘরের ভেতর প্রবেশ করলো চামেলি। পিঙ্কি তাকে কাছে ডেকে জিজ্ঞেস করলেন, ওদিকের কি খবর রে চামেলি? পিঙ্কির কথার প্রত্যুত্তরে চামেলি বলল, ম্যাডাম, ও মেয়ে তো সেই সকাল থেকেই বমি করছে। আমার কিন্তু বিষয়টা ভালো ঠেকছে না। সকালে খাবার দিয়েছিলি? কিন্তু ম্যাডাম, খাবার মুখের সামনে নেওয়ার সঙ্গে সঙ্গেই বমি করে মেজে ভাসিয়ে দিয়েছে। সকাল থেকে 2 বার বমি করেছে। এবার কিছুটা চিন্তায় পড়েছেন পিঙ্কি। মনে মনে ভাবলেন, এই মেয়ে অন্তঃসত্ত্বা নয় তো? তাহলে তো আরেক সমস্যা। বিবাহিত মেয়ে নিয়ে এলেও ওনার ডেরায় এখনো পর্যন্ত অন্তঃসত্ত্বা মেয়ে আসেনি। পিঙ্কি চিন্তিত ভঙ্গিতে বলেন, তাহলে তো চিন্তার বিষয়। এ কেমন মেয়ে ধরিয়ে দিলি? মেহরাব শিকদার? ম্যাডাম, আমার মনে হয় একবার ডাক্তার দেখানো প্রয়োজন। আমি আগে মেহরাব শিকদারের সঙ্গে কথা বলে নিই। নিজের ফোনে বের করে মেহরাব শিকদারের নাম্বারে কল লাগালেন। রিং হলে ওপাশ থেকে কেউ কল রিসিভ করলো না। পিঙ্কি আবারও কল লাগালেন। রাগে গা কাঁপছে। ওনার এই এক সমস্যা, অল্পতেই রেগে যান তিনি। ইচ্ছে মতো বিশ্রী ভাষায় গালাগালি দিতে শুরু করলেন। চতুর্থবার ডায়াল করার সঙ্গে সঙ্গে কল রিসিভ হয়ে গেল। মেহরাব শিকদার কিছু বলবেন তার আগে পিঙ্কি বলে উঠলেন, মিয়া, এ কেমন মেয়ে দিলেন? মেয়ের অবস্থা দেখে তো মনে হচ্ছে মেয়ে অন্তঃসত্ত্বা। ওপাশ থেকে মেহরাব শিকদার বললেন, ডক্টর দেখিয়েছ? পিঙ্কি তো আন্দাজেই ঢিল মেরেছিলেন, এখনো পর্যন্ত ডাক্তার দেখানো হয়নি। তিনি তাই বললেন, না, আগে ডক্টর দেখো, তারপর নিশ্চিত হয়ে কথা বলবে। আর যখন তখন আমাকে কল দেবে না। এখন কি করতে হবে সেটাই বলুন। যদি এই মেয়ে অন্তঃসত্ত্বা হয় আর এই মেয়েকে যদি ব্যবসায়ী করতে না পারি, তাহলে এই মেয়েকে তো বসিয়ে বসিয়ে খাওয়াতে পারি না। আমার টাকা তো আর উড়ে উড়ে আসে না। এবার বিরক্ত হলেন মেহরাব শিকদার। কালি এতগুলো টাকা দিলেন তিনি। কণ্ঠস্বর কিছুটা খাদে নামিয়ে বললেন, আচ্ছা, সমস্যা নেই, কালকে আমি এসে একবার দেখা করে যাব। কথাটা বলেই কল কেটে দিলেন মেহরাব শিকদার। পিঙ্কি ফোনটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। উদ্দেশ্য ভূমিকে একবার দেখে আসবেন। যেতে যেতে ডাক্তারের নাম্বারে কল লাগালেন তিনি। বিকেলে একবার দেখা করার কথাও বললেন তিনি। কথা বলতে বলতে ভূমিকে যেই ঘরটা রাখা হয়েছে সেই ঘরটার সামনে গেলেন। ভূমি তখন বিছানায় শুয়েছিল। ঘুমাচ্ছে কিনা সেটা দরজার কাছ থেকে বোঝা যাচ্ছিল না। তিথি এই ঘরেই ছিল। পিঙ্কি ঘরের ভেতরে প্রবেশ করতেই তিথি বসা থেকে উঠে দাঁড়ালো। সারাদিন এই ঘরের সামনে তাকে ঘুরঘুর করতে দেখে কিছুটা সন্দেহ হলো পিঙ্কির। সন্দেহের সুর তিনি জিজ্ঞেস করলেন, কাল থেকে দেখছি এই ঘরে
সামনে ঘুর ঘুর করছিস, কি ব্যাপার? ম্যাডাম, মেয়েটা অসুস্থ, তাই ভাবছিলাম ওর কাছেই থাকি, যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এই মেয়েকে এত সঙ্গ দিতে হবে না, শুধুমাত্র খাওয়ার সময় দেখে দেখে যাবি। আজ গ্রাহক আসছে, রেডি হয়ে থাকিস। আচ্ছা ম্যাডাম। ভেতরটা হু হু করে উঠল। আর কতদিন সভ্য সমাজের পুরুষদের কাছে ভোগ বস্তু হতে হবে? এ জীবন থেকে কি কখনোই মুক্তি মিলবে না? নিজের অপূর্ণ ইচ্ছেগুলোকে ভূমি চোখেও দেখতে পাইছে। মেয়েটা একটু একটু করে তরপাচ্ছে এখান থেকে চলে যাওয়ার জন্য। নিজের পরিবারের কাছে পাথরতায় স্পষ্ট দৃশ্যমান। তিথি মনে মনে ভেবেই নিল খুব শীঘ্রই ভূমি সুস্থ হবার সঙ্গে সঙ্গে এখান থেকে পালাতে সাহায্য করবে। তা না হলে যে সর্বনাশ হবার তা হয়ে যাবে। পিঙ্কি তো পারে না এক্ষুনি ভূমিকে নিজের কাজে ব্যবহার করেন। অন্যদিকে ঘরের বারান্দায় দাঁড়িয়ে একা একাই হাসছেন মেহরাব শিকদার। সত্য লুকানো তাড়নায় দিনকে দিন উন্মাদ হয়ে উঠেছেন তিনি। প্রথমত ১৯ বছর আগে মহুয়াকে চরমভাবে ঠকিয়েছেন। দ্বিতীয়ত নিজের অনাগত সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই নষ্ট করে ফেলার সিদ্ধান্ত নেন। তৃতীয় নিজের অজানা সত্য যেন দুনিয়ার সামনে না আসে সেই জন্য মহুয়াকে খুন করান। নিজের ভাড়া করা লোক দিয়ে খুন করিয়েছেন তিনি। খুন এমনভাবে করিয়েছেন যেন সারা দুনিয়ার কাছে মনে হয় মহুয়ার মৃত্যুটা নিছক স্বাভাবিক মৃত্যু। এতে করে তিনিও সফল হয়েছেন। মহুয়াকে খুন করার সময় তিনি ভিডিও কলেই ছিলেন। নিজের চোখে মহুয়ার মৃত্যু মুখখানা দেখে পৈশাচিক আনন্দ লুটেছেন তিনি। মহুয়াকে বালিশ চাপা দিয়ে মারা হয়েছে। তখন মোড়ল বাড়ির সবাই দুপুরে খাবার খেয়ে গভীর নিদ্রা আচ্ছন্ন ছিল। আর মহুয়াও নিজের ঘরেই ঘুমাচ্ছিলেন। মহুয়ার কাছে থেকে অর্থাৎ শহর থেকে আসার পর থেকে তিনি অসুস্থই ছিলেন। আরশ বলেছিল নিয়ম করে প্রতিদিন দুপুরে খাবার খেয়ে কয়েক ঘন্টা ঘুমানোর কথা। অতএব মহুয়া যেন খুন হয়েছে এতে কাকপক্ষিতেও টের পায়নি। চতুর্থ কারণ হচ্ছে ভূমিকে গণিকালয়ে পাঠানো। নিজের স্বার্থ সিদ্ধির জন্য মেহরাব শিকদার এমনই উন্মাদ হয়ে উঠেছেন যে নিজের সন্তান নিজের রক্তকে পর্যন্ত বিপদের মুখে ঠেলে দিয়েছে। একটা একটা করে নিজের পথের কাঁটা দূর করেছেন। বিস্তীর্ণ অন্তরিক্ষের দিবসপতি ম্লানো সম্মুখ পশ্চিম আকাশের দিকে ক্রমশ হেলে পড়েছে। নিজের উত্তপ্ত কমিয়ে মলিন হয়েছে। মালঞ্চনীর ফেরার পর থেকে প্রলয় তার ঘর থেকে বের হয়নি। আর না দুপুরে কিছু খেয়েছে। ফিরোজা একবার খাওয়ার জন্য প্রলয়কে রেখে গিয়েছিলেন, কিন্তু প্রলয় তার ঘর থেকে একবারও বের হয়নি। পূর্ণতা পুষ্পিতার দরজার কাছ থেকে ফিরে গিয়েছে, কিন্তু ওদের দুজনকে ঘরে ঢুকতে পর্যন্ত দেয়নি প্রলয়। নিজেকে একা কিন্তু কিছুক্ষণ সময় দিতে চাইছে সে। বাড়ি ফেরার পর এখানকার থানার ওসির সঙ্গে কথা হয়েছিল। তারা বলেছে ভূমিকে খোঁজার যথাসম্ভব চেষ্টা করবেন। প্রত্যেকটা থানায় থানায় ভূমির ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে। সবাই ভূমিকে খোঁজার যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাধুরী এবার প্রলয়ের জন্য প্লেটে করে খাবার নিয়ে এসেছেন। দরজা খোলাই ছিল। তিনি ঘরে ঢুকে খাবারের প্লেট বিছানার পাশে টেবিলের ওপর রাখলেন। বিছানার বাঁ পাশে শুয়ে রয়েছে। তিনি তাকে ডাকলেন। প্রথমবার প্রলয়ের কাছ থেকে সাড়া না পেল, পরের বার এপাশ ফিরে তাকালো। চোখ মুখ ফুলে রয়েছে দেখে মনে হচ্ছে কান্না করছিল। ভুরকে গেলেন মাধুরী। শশব্যস্তভাবে ছেলের মাথার কাছে গিয়ে বসলেন। প্রলয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোর কি হয়েছে বাবা? তুই কি কাঁদছিলি? গম্ভীর স্বরে প্রলয় জবাব দিল, আমি কিছুক্ষণ একা থাকতে চাই, প্লিজ তুমি এখন যাও। শুনলেন না মাধুরী। একই ভঙ্গিতে বসে রইলেন। আবারও জিজ্ঞেস করলেন, আগে তো তুই এমন ছিলি না, মায়ের সঙ্গে তো অনেক কথাই শেয়ার করতিস, তাহলে এখন তোর কি হয়েছে? বিয়ের পর অনেকটাই বদলে গেছিস তুই। মায়ের সঙ্গে কি মনের কষ্টগুলো শেয়ার করা যায় না? প্রলয় কিচ্ছুই বলল না, একই ভঙ্গিতে শুয়ে রইল। মাধুরীর সমস্ত রাগ গিয়ে চওড়া হলো ভূমির উপর। তিনি ক্ষিপ্ত স্বরে বললেন, মা, আমি আগেই জানতাম এই মেয়ের চরিত্র ভালো না। হতে পারে কোনো ছেলের সাথে পালিয়েছে। মায়ের স্বভাব যেমন ছিল মেয়ের স্বভাবও তো তেমনই হবে, তাই না? মায়ের মুখে ভূমির সম্বন্ধে এমন কথা শুনে প্রলয়ের রাগ উঠে গেল। শোয়া থেকে উঠে বসে অত্যন্ত রাগান্বিত হয়ে চিৎকার করে উঠল, তুমি চুপ করবে মা? বাড়িতে আসার পর থেকে দেখছি ভূমির নামে উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছ। কিসের ভিত্তিতে এসব কথা বলছো তুমি? এখন তো আমার কথা তেতোই লাগবে। সত্যি কথা কারোরই ভালো লাগে না। তুই আমার একমাত্র ছেলে, তোকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, কিন্তু ওই মেয়েকে বিয়ে করে তুই আমার সব স্বপ্ন শেষ করে দিলি।
ভালোই হয়েছে ওই মেয়ে পালিয়েছে। আমি আমার ছেলেকে আবার বিয়ে দেব। তুমি চুপ করবে মা, নাকি আমি বাড়ি থেকে বের হয়ে যাব? মনে শান্তি নেই, তার উপর এখন বাড়িতেও শান্তি নেই। তোমাকে একটা কথা খুব ভালোভাবে জানিয়ে দিচ্ছি, যেখান থেকেই হোক ভূমিকে আমি খুঁজে বের করবই। ওকে আমার চাই চাই। মুখ ঝামটা দিলেন মাধুরী। কিছুতে প্রলয়ের মন থেকে ভূমিকে সরাতে পারছেন না তিনি। মেয়েটা কি জাদু করেছে জানা নেই ওনার। শুরু থেকেই ভূমিকে তিনি সহ্য করতে পারেন না। ভূমির জন্য ছেলেটা ওনার গুমড়ে গুমড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। ছেলের প্রতি তীব্র অভিমান নিয়ে মাধুরী বললেন, মায়ের প্রতি হয়তো তোর অনেক রাগ, কিন্তু মায়ের মন কখনোই তুই বুঝতে পারলি না। হ্যাঁ, আমি ভূমিকে দেখতে পারি না, তার কারণ তো তোর অজানা নয়। তুই আমার একমাত্র ছেলে। তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, যেটা তুই এক মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিয়েছিস। এতে আমি কষ্ট পেয়েছি তা তুই একবারও জিজ্ঞেস করেছিস? আমার ছেলের কষ্ট আমি তো কিছুতেই সহ্য করতে পারছি না। খাবার রেখে গিয়েছি, খেতে ইচ্ছে হলে খেয়ে নিস। এই বলে মাধুরী ঘর থেকে বেরিয়ে গেলেন। প্রলয় তার মায়ের কথাগুলো ভাবতে শুরু করলো। ঠিকই তো বলেছিলেন মা। বিয়ের পর এই 3.5 মাস ধরে মায়ের কাছে এসে মন খুলে কথা বলা হয়নি, মায়ের হালচাল জিজ্ঞেস করা হয়নি। কাজে এতটাই ডুবে ছিল যে মায়ের খেয়াল নেওয়া হয়নি তার। মায়ের মনের অবস্থা বুঝতে পেরে খারাপ লাগলো প্রলয়ের। টেবিলের ওপর থেকে খাবারের প্লেটটা নিয়ে খেতে শুরু করলো। সংকীর্ণ সেই কামরা হতে ডক্টর বেরিয়ে এলেন। ভূমিকে দেখার জন্যই পিঙ্কি ওনাকে ডেকেছিলেন। ঘরের ভেতরে সবাই রয়েছে। তিথি বসে রয়েছে ভূমির মাথার কাছে, তার সেবায় কিছুটা সুস্থ ভূমি। দুপুরে জোর করে পেট ভরে খাইয়েছিলেন। নানা করতে করতেও শুটকি ভর্তা দিয়ে অনেকগুলো ভাত খেয়েছে আজ। ডক্টর পেছন পেছন যখন সবাই বেরিয়ে গেল তখনও তিথি আর বসে থাকেনি। তারও তো জানা উচিত ডক্টর কি এমন কথাবার্তা বলছেন পিঙ্কির সাথে। তিনি তখন দরজার কাছে দাঁড়িয়েছিলেন। ডক্টরের কথা আবছা হলেও বুঝেছে সে। ডক্টর বলেছিল, আই থিঙ্ক শি ইজ প্রেগনেন্ট। তারপরও হসপিটাল থেকে চেক আপ করিয়ে নেওয়া প্রয়োজন। এরপর ডক্টর চলে গেলেন। ডক্টরের কথায় খুব রাগান্বিত হলেন পিঙ্কি। সিদ্ধান্ত নিলেন তিনি দিন দুয়েকের মাঝে ভূমিকে হসপিটাল থেকে চেক আপ করিয়ে আনবেন। যদি ভূমি অন্তঃসত্ত্বা হয় তাহলে সেখানে অপারেশন করিয়ে নেবেন। এইদিকে ডক্টরের কথা খুব খুশি হলো তিথি। শশব্যস্তভাবে ঘরের ভেতরে গিয়ে ভূমিকে জড়িয়ে তোলা। হুট করে জড়িয়ে ধরা আর মানে খুঁজে পেল না ভূমি। অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে আপু? সে কি, তুমি কিচ্ছু জানো না? মায়েরা নাকি সব জানে, তারা নাকি আগে থেকেই অনুভব করে। ভূমি, তুমি সত্যি আসলে খুব বোকা। কেন আপু, কি হয়েছে? ভূমির পেটে আলতো করে হাত রেখে তিথি বলল, এখানে ছোট্ট একটা অস্তিত্ব বেড়ে উঠছে। তিথির কথা বোধগম্য হতে আখিদয় অশ্রুপ্লুত হলো ভূমির। ভাবতেই পারছে না সে মা হতে চলেছে। খুব খুশি লাগছে তার। অতি উল্লাসে সারা শরীর শিরশির করে উঠেছে। মা হওয়ার সুন্দর এক অনুভূতি সে এখন থেকেই অনুভব করতে শুরু করেছে। এই খবরটা আগে কেন জানতে পারলো না সে? প্রলয় জানলে হয়তো খুবই খুশি হবে। ছুটে যদি প্রলয়ের কাছে চলে যাওয়া যেত। ভূমি ভেবে নিল এখন থেকে নিজের খুব যত্ন নেবে, বেশি বেশি পুষ্টিকর খাবার খাবে যাতে করে তার বাচ্চাটি সুস্থ থাকে। পরক্ষণে ভাবলো এখান থেকে পালানোর কথা। এমন একটা পরিবেশে নিজের সন্তানের জন্ম দেবে না সে কখনো। কম্পিত হাতে নিজের পেটে স্নেহমাখা হাত বুলাতে শুরু করলো ভূমি। ভূমিকে নিয়ে এবার বেশ চিন্তায় পড়ে গেল তিথি। পিঙ্কিকে সে হাড়ে হাড়ে চেনে। জোর করে অ্যাবর্শন করানো ওনার কাছে বড় কোনো কিছু না। তিনি টাকার জন্য সবই করতে পারেন। এই তো মাস 6 আগে রোমাকে জোর করে হসপিটালে নিয়ে গিয়ে অ্যাবর্শন করিয়ে এনেছে। থমথমে মুখ নিয়ে ভূমির কাছে বসে তিথি বলল, তোমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে। আমি জানি এই বাচ্চাটা নষ্ট করার জন্য ম্যাডাম এখন উতলা হয়ে উঠবে। ভয় পেল ভূমি। কিছুতেই সে তার সন্তানকে মেরে ফেলতে দিবে না। সে তিথিকে বলল, আপু, আমাকে এখান থেকে পালাতে সাহায্য করুন দয়া করে। তুমি চিন্তা করো না বোন, আমি তোমার পাশে আছি। দিন দুয়েকের মাঝে তোমাকে আমি এখান থেকে পালিয়ে যাওয়ার সাহায্য করব। এইদিকে নিজের ঘরে বসে রয়েছেন পিঙ্কি। ক্রমাগত রাগে ফুঁসছেন তিনি। পান চিবাচ্ছেন। আজ চুনটা একটু বেশি খেয়ে ফেলেছেন মনে হচ্ছে। মুখটা জ্বালা করছে। পান চিবানোর দরুন মুখ ঠোঁট লাল হয়ে রয়েছে। পিঙ্কি সবসময় সুগন্ধি মশলা দিয়ে পান খান। খেতে মিষ্টি মিষ্টি লাগে আর ঘ্রাণ বেশ সুন্দর।
পানের বাটা থেকে আরেকটা পান বের করে মুখে পুরলেন তিনি। এইদিকে ভূমির কথাটাও ভাবছেন। মেয়েটাকে এখানে রাখলেন মেয়েটাকে এখানে রাখলে লাভবান উনি হবেন। এখানকার গ্রাহকদের সুন্দরী মেয়েদের প্রতি আকর্ষণ আর চাহিদা একটু বেশিই থাকে। সেক্ষেত্রে ভূমিকে দিয়ে কাজ করালে মোটা অঙ্কের টাকা পাবেন তিনি। টাকার জন্য সবকিছু করা যায়, বাচ্চা নষ্ট করা এ আর নতুন কি। এর আগেও তো এখানকার 5টা মেয়ের বাচ্চা নষ্ট করিয়েছেন তিনি। ফোন বের করে মেহরাব শিকদারের নাম্বারে কল লাগালেন তিনি। যেহেতু মেয়েটাকে মেহরাব শিকদার এখানে নিয়ে এসেছেন, তাই তাকে তো কথাটা জানানো প্রয়োজন। পিঙ্কি কল করার সঙ্গে সঙ্গে রিসিভ হয়ে গেল। ওপাশ থেকে মেহরাব শিকদার বলে উঠলেন, আবার কি হলো? তোমাকে কতবার বলেছি সময় অসময়ে আমাকে কল করবে না। বেশি কথা না বাড়িয়ে পিঙ্কি বললেন, যা সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে। মেয়েটা অন্তঃসত্ত্বা, এখন কি করা উচিত? আমাকে কেন জিজ্ঞাসা করছো? অন্য মেয়েদের সঙ্গে যা করো এই মেয়ের সঙ্গেও সেটাই করবে। মেহরাব শিকদারকে সন্দেহ হলো পিঙ্কির, তাই তিনি আজ সরাসরি জিজ্ঞেস করলেন, আপনি মিয়া বেশ ধূর্ত মাল। কোথা থেকে আনলেন এই মেয়েকে? আগে তো কখনো মেয়ে এনে দেননি, হঠাৎ এই মেয়েকে কোথায় পেলেন? আর আমার এখানেই বা কেন পাঠালেন? সেটা দিয়ে তোমার কোনো কাজ নেই, নিজের চরকায় তেল দাও। বিছানায় এবার আয়েশ করে বসে পিঙ্কি বললেন, সময় করে একবার দেখা করে যাবেন। সেটা তোমাকে বলতে হবে না। আর একটা কথা কান খুলে শুনে রাখুন। বলুন, শুনছি আমি। সময় অসময়ে আমাকে কল করবে না, দরকার পড়লে আমি নিজেই কল করে সব খবরাখবর জেনে নেব। বুঝেছি। কল রেখে দিলেন মেহরাব শিকদার। নিজে চেয়ারে মাথা এলিয়ে দিলেন। এখন তিনি হসপিটালে আছেন, কিছুক্ষণ পরে একটা ওটি আছে। এবার তিনি একেবারেই নিশ্চিত একসঙ্গে পথের কাঁটা দুটোই উপড়ে ফেলতে পেরেছেন তিনি, যা ওনাকে পৈশাচিক আনন্দ দিচ্ছে। এবারের পরিকল্পনাটা মারাত্মক ছিল। এই না হলে একজন যোগ্য ব্যবসায়ী কাজ। মনে মনে নিজের উপর নিজেই গর্ববোধ করলেন তিনি। সারা সন্ধ্যা পেরিয়ে রজনী নেমেছে ধরিত্রীর বুকে। বেলা কি অবলীলায় অতিবাহিত হচ্ছে। পুরো একটা দিন ভূমির কোনো খোঁজ নেই। বিকেলে প্রলয় বেরিয়েছিল কারোর সঙ্গে দেখা করতে, এরপর ভর সন্ধেবেলা বাড়ি ফিরেছে। এসেই 1 ঘন্টা লাগিয়ে গোসল করেছে। বিকেল থেকে তার মাথা ব্যথা। কড়া করে একবার কফি খেয়েছিল, কিন্তু মাথা ব্যথা কমা তো দূর, উল্টো বেরিয়ে গিয়েছে। অন্য সময় হলে ভূমি তার মাথাটা টিপে দিত, তবে আজ তার ঘর ফাঁকা। শূন্য ঘরটায় থাকতে ইচ্ছে করে না। ভূমির স্মৃতি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ভেতরটা হাহাকার নিমজ্জিত। বিস্তীর্ণ অন্তরিক্ষে তারার মেলা। এক ফালি রূপলি চাঁদ উকি দিচ্ছে। ভেজা চুল নিয়ে বারান্দায় দাঁড়িয়ে রয়েছে প্রলয়। এক দৃষ্টিতে জোছনায় আচ্ছাদিত অম্বরে তাকিয়ে রয়েছে সে। বারবার ভূমির বলা কথাগুলো মনে পড়ছে। প্রলয় যখনই ভেজা চুল না মুছে বসে থাকতো, তখনই ভূমি বলতো, আপনাকে কতবার বলেছি অসময় গোসল করবেন না। ভূমির কথাগুলো মনে পড়তে একা একা হাসতে লাগলো প্রলয়। কেন তুমি আমার পাশে নেই ভূমিকন্যা? আমার যে তোমাকে ছাড়া এক মুহূর্ত সহ্য হয় না। তুমি ছাড়া আমার পৃথিবী যে বেরঙিন। নিজের একাকিত্ব আমি বেশ ভালো উপলব্ধি করতে পারছি। প্লিজ তুমি আমার কাছে ফিরে এসো। একা একাই বলা। বিছানায় বসে রয়েছে ভূমি। কিছুক্ষণ আগে এশারের নামাজ আদায় করে বিছানায় এসে বসেছে। ঘরে সে একাই রয়েছে। দরজার বাইরে থেকে আটকে দেওয়া। পুরো ঘরটা জানলাবিহীন। এই ঘরে থাকতে দম বন্ধ লাগে ভূমির। তিথি কোথাও নেই, হয়তো কোনো কাজে ব্যস্ত। যাওয়ার আগে বলে গিয়েছিল ঘর থেকে বের না হতে। তিথি নিজেই বাইরে থেকে দরজা আটকে দিয়ে গিয়েছিল। বাইরে এখন বেগানা মানুষের চলাচল শুরু হয়ে যাবে। ভূমিকে দেখলে যে কেউ আকর্ষণ অনুভব করতে পারে। সভ্য সমাজের মুখোশধারী পুরুষদের হাত থেকে বাঁচতে তিথি ঘরের দরজাটা বাইরে থেকে আটকে দিয়ে গেছে। এই ঘরে অ্যাটাচড ওয়াশরুম রয়েছে, তাই আর কোনো অসুবিধা হবে না ভূমির। এরই মাঝে ঘরের দরজা খোলার শব্দ হয়। ভূমি ভেবে নেয় হয়তো তিথি এসেছে, তাই সে সেভাবেই বসে থাকে। তবে হুট করে এই ঘরে মেহরাব শিকদারকে দেখে অবাকের চরম শীর্ষে ভূমি। ঠিকঠাক হয়ে বসতে মেহরাব শিকদার ঘরের ভেতরে প্রবেশ করলেন। সুযোগ বুঝে হসপিটাল থেকে ফেরার পথে এখানে এসেছেন। সন্ধ্যাবেলা ফিরোজাকে কল করে বলেছেন আজ বাড়ি ফিরতে একটু দেরি হবে তার। ওনাকে এখানে দেখে চকিত কণ্ঠে ভূমি জিজ্ঞেস করলো, আপনি এখানে? কেন আমাকে এখানে আশা করনি বুঝি? আজ আর নিজেকে দুর্বল ভাবে না ভূমি। এখন থেকে প্রত্যেকেই যোগ্য জবাব দিতে হবে।
তাই ভূমি কিছুটা তেজের স্বরই বলল, ভেবেছিলাম আপনি সব কিছুর মূলে রয়েছেন, তবে আমার ভাবনায় যে সঠিক তা ভাবতেই পারিনি। একটু বেশি অবাক হয়েছি, একটা মানুষ এতটা নরপিশাচ কি করে হতে পারে। ভূমির কথাতে রাগ হলেও আজ নিজের রাগ সংবরণ করলেন মেহরাব শিকদার। ভূমিকে কথা বলার সুযোগ দিলেন না, তিনি মুখ খুললেন, আজ সুযোগ আছে, যা ইচ্ছা বলতে পারো। একটা সত্যি কথা বলুন তো। মেহরাব শিকদারের চোখে মুখ বলে দিচ্ছে তিনি ভূমির উপর চরম বিরক্ত। সে বিরক্ত মাখা কুচকানো চোখে ভূমির দিকে তারকে জিজ্ঞেস করলেন, তা কি? আমার মৃত্যুর পেছনে আপনার হাত আছে, তাই না? খুবই বুদ্ধিমতী তুমি, এত তাড়াহুড়ো বুঝে যাবে ভাবতেই পারিনি। কেন মেরেছেন আমার আম্মাকে? কেন আবার? তোমার আম্মা আমাকে হুমকি দিয়েছিল সব সত্যিটা ফিরোজা আর সারা দুনিয়াকে জানিয়ে দেবে। আমি তো তা কি করে হতে দেব, তাই তো সময় থাকতে একটা পথের কাঁটা দূর করেছি। তাহলে আমাকে কেন বাঁচিয়ে রেখেছেন? আমিও তো আপনার পথের কাঁটা। কেন জানি তোমাকে আমার মেরে ফেলতে ইচ্ছে করলো না, রক্তের টানও বলতে পারো। ছিল করে হেসে ভূমি বলল, রক্তের টান? বাহ। তবে তুমি চিন্তা করো না, আমি তো নরপিশাচ, তোমাকে পিঙ্কির হাতে তুলে দিয়েছি। এর একটাই কারণ, তোমাকে সারা জীবন তর পাবে বলে। একটু থেমে মেহরাব শিকদার আবারও বললেন, মৃত্যুর আগে তোমার আম্মা খুব তোর পেয়েছে, ভিডিও কলে তো সবটাই দেখিয়েছিলাম। রাগে গা জ্বলে যাচ্ছে ভূমির, সবকিছু ভস্ম করে দিতে ইচ্ছে করল। তুমুল ক্রুদ্ধ হয়ে বলতে শুরু করলো, যেভাবে আপনি আমার আম্মাকে খুন করেছেন তার থেকে কঠিন মৃত্যু আমি আপনাকে দিব। বাঁচতে কে না চায়? আপনিও বাঁচার জন্য একটু একটু করে ধর পাবেন। আমি আপনাকে এমন মৃত্যু দিব যে আপনার কাটা মুকুটের প্রত্যেকটা কামড়া কেঁপে উঠবে। যেখানে আপনার মৃত্যুর শিরোধার্য, আপনার ধ্বংস ক্রমশ এগিয়ে আসছে। যতদিন ইচ্ছে হয় নিজের পাপ আরও বাড়িয়ে নিন। আমি যদি বেঁচে থাকি তবে মেহরাব শিকদারের মতো পাপকৃতকে একদিন না একদিন এই আমার হাতেই মরতে হবে। আপনার ধ্বংসে আমি হব রণরঙ্গিনী। এদিকে রাগের পাশাপাশি কাটা মুকুট নাম শুনে ঘাবড়ে গেলেন মেহরাব শিকদার। এই কথা তো ভূমির জানার কথা না, তাহলে কি মহুয়া সব সত্যি ভূমিকে জানিয়ে দিয়েছিল? মেহরাব শিকদার ভয় পেতে শুরু করলেন, তবে ভূমির সামনে তা প্রকাশ করলেন না। মেহরাব শিকদারকে দেখেই বোঝা যাচ্ছে তিনি বেশ দমিত হয়েছেন। আড়ালে ভূমি হাসল। মেহরাব শিকদারকে বলা, কোনো ভয় পেলেন নাকি? রকম ভনিতা ছাড়াই মেহরাব শিকদার বলেন, কাটা মুকুটের কথা তুমি কি করে জানলে? কাটা মুকুটের কথা শুনেই ঘাবড়ে গেলেন মেহরাব শিকদার? আপনার কি মনে হয়েছিল আমি কিছুই জানি না? তাহলে আপনি ভুল। আপনার সব অপকর্মের সাক্ষী যেমন আমার আম্মা ছিল, তেমনি আমিও সব সত্যি জানি। এমন আরেকজন আছেন যিনি আপনার অপকর্ম সম্পর্কে অবগত। একটু থেমে ভূমি আবারও বলল, আপনি আম্মাকে আর আমাকে মেরে ফেলতে পারলেও তাকে কখনোই ছুঁতে পারবেন না। তাকে মেরে ফেলার কথা ভাবলেও আপনার বুক কেঁপে উঠবে। ভূমির কথাগুলো শুনে আর এক মুহূর্ত দাঁড়ালেন না মেহরাব শিকদার। বড় বড় পা ফেলে সেখান থেকে প্রস্থান নিলেন। ওনাকে ভয় পেতে দেখে ভূমি হাসল, শব্দ করেই হাসলো সে। মেহরাব শিকদারকে ভয় পেতে দেখে আনন্দ লাগছে ভীষণ। ধ্বংসলীলা সবে তো শুরু, এখনো তো অনেক কিছুই দেখার বাকি আছে। মহুয়াকে কষ্ট দেওয়া, খুন করার শাস্তি তো মেহরাব শিকদার অবশ্যই পাবেন। একদিন পর হোক বা 1 বছর পরে, শাস্তি ওনাকে পেতেই হবে। রাত 11:30। আর সবাই এতক্ষণে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। শুধু ঘুমনি প্রলয়ের চোখে বারান্দা একা দাঁড়িয়ে রয়েছে। ভূমির চিন্তা তাকে এক মুহূর্তের জন্য ঘুমাতে দেয় না। মেয়েটা কি অবস্থায় আছে তা জানা নেই তার। আদতে সুস্থ আছে তো? না, এমন কথা সে কিছুতেই ভাববে না। অবশ্যই তার ভূমিকন্যা ঠিক আছে, সুস্থ আছে। প্রলয় তার ফোনটা বের করে রবিনের নাম্বারে কল লাগালো। কল দেওয়ার সঙ্গে সঙ্গে রবিন রিসিভ করলো। প্রলয় নিজে থেকেই বলল, রবিন, তোকে একটা দায়িত্ব দিয়েছিলাম, কালকের মধ্যে আমার সব ডিটেলস চাই। 24 ঘন্টা চোখে চোখে রাখবি, কোথায় যাচ্ছে কি করছে সব খবর আমার চাই। ওকে তো আমি হাতে নাতে ধরতে চাই। যদি আমার সন্দেহ সঠিক হয় তাহলে ওকে আমি নিজের হাতে শাস্তি দিব। আর সেহরিশ আরশান প্রলয়ের পক্ষ থেকে শাস্তিটা হবে ভয়ঙ্কর। কোথাও পালিয়ে বাঁচতে পারবে না। নিজের কাজে লেগে পড় ভাই। কাল আমি একবার দেখা করে আসব। রাখছি এখন। বিছানায়
এসেই টেবিলের ওপর সিগারেটের প্যাকেট রাখা, কিন্তু প্রলয় তা ছুঁয়ে দেখল না। ভূমিকে বলেছিল সিগারেট ছোবে না, পরপরই তাচ্ছিল্য করে হাসলো। আজ সিগারেটের ধোঁয়াও তাকে মানসিক প্রশান্তি দেবে না। মানসিক প্রশান্তি তো একমাত্র তার ভূমি কন্যার বক্ষস্থলেই মেলে। গভীর রাত,